সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমরুল আহসান। দর্শক, রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার ঘোষণা, কাতারকে বাংলাদেশের সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের আহ্বান এবং এনবিআর বিলুপ্তি সহ সরকারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে আমাদের সংলাপ প্রতিদিনের আজকের আয়োজন অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট কতটুকু, সংস্কার ও নির্বাচনের বাইরে কী কী সিদ্ধান্ত নিতে পারে এই অন্তর্বর্তী সরকার, এই বিষয়ে আলোচনার জন্য আলোচক হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবেক সংসদ সদস্য এবং বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম। মনি আপা এবং শহীদ ভাই, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। মনি আপা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে বিদেশি একটি কোম্পানিকে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পারছি যে সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রিক ডিপি কোম্পানিকে দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের বিষয়ে বিএনপির অবস্থানটা কি? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি ক্লিয়ার কাট বলেছেন গত 2-3 দিন আগে যে একটা নির্বাচিত সরকার ছাড়া এই কাজ কেউ করতে পারে না। কোনো দেশে বিদেশের কাছে কিছু দেওয়া বা কোনো বড় ধরনের কোনো ডিসিশন নেওয়া, এটা নির্বাচিত সরকার শুধু একা না, তাও সবাইকে নিয়ে, সব দল নিয়ে বসে কাজ করার। অথচ এই সরকার, এই স্বল্পমেয়াদী সরকার যার নামই অন্তর্বর্তী সরকার, তার একটা নির্বাচন করে দেওয়ার কথা। যে সামান্য যে জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে 5ই আগস্টের মধ্যে, এগুলো যত তড়িৎ প্রাইমারি যে সংস্কার সেগুলো তড়িৎ করে সে একটা নির্বাচন দিবে, এটাই তার কাছে প্রত্যাশা ছিল জাতির। কিন্তু উনি এই দিকে না গিয়ে উনি বিভিন্ন কাজ করছে এবং এই জিনিসটা যে করছে এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের মানুষ এইটা কোনোভাবেই মেনে নেবে না। আপনার মনে আছে যে বেশ কয়েক মাস আগে, 2-3 মাস আগে সেনাপ্রধান উনি বলেছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে যে আপনারা এইভাবে অহেতুক কাদা ছোড়াছুড়ি করবেন না। যদি আপনারা এই ধরনের কাজ করেন তাহলে এই দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যেতে পারে। সেই মুহূর্তে আমরা এই কথাটার অর্থ বুঝিনি যে কাদা ছোড়াছুড়ির সঙ্গে সার্বভৌমত্বের কী সম্পর্ক। হয়তো উনি ক্লিয়ার ওই কথাগুলো বলতে পারেন না, বাট এখন যা মনে হয় যে তার ওই কথাটাই তো ঠিক যেটা হচ্ছে। এবং দেখেন, একই সাথে অনেকগুলো সমস্যার এই সরকার সৃষ্টি করছে। এক চট্টগ্রাম নিয়েই কতগুলো সমস্যার সৃষ্টি করছে। আপনার বন্দরকে সে পারে না, কোনোভাবেই পারে না অনির্বাচিত সরকার কাউকে দিতে, এবং জনগণকে না জানিয়ে জনগণকে অন্ধকারে রেখে এটা তার কোনোভাবেই এটা করা ঠিক হবে না। এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। উনি যত সুন্দর করে কথাই বলুন না কেন, উনি বিশ্বের খুব নামি দামি একজন মানুষ, অনেক পুরস্কারে অলংকৃত একজন মানুষ, অনেক সুন্দর করে মোটিভেশনাল স্পিচ দিতে পারে, কিন্তু কোনো মোটিভেশনাল স্পিচই কাজে দিবে না যখন আপনার ওনার ন্যায্য হিস্সা যখন এক জায়গায় দাঁড়িয়ে আছে, তখন ওই মোটিভেশনাল স্পিচ কাজে দিবে না। আপনার জীবনের যেখানে সার্বভৌমত্ব, যেখানে দেশ যেখানে জড়িত, সেখানে আমার মনে হয় যে 5ই আগস্টে যেমন একজন হায়নাকে সরানোর জন্য দলমত নির্বিশেষে ছাত্র জনতা, রাজনৈতিক দল সবাই এক কাতারে জমায়েত হয়েছিল, একসাথে দাঁড়িয়েছিল, এক ব্যানারে তারা কাজ করেছে, ব্যানার যেটাই হোক কোনো ব্যাপার না। ঠিক তেমনই এই আপনার বন্দর নিয়ে কোনো কিছু করতে গেলে আবার বাংলাদেশের জনগণ কিন্তু এক কাতারে দাঁড়াবে। যদিও অন্য দলগুলো এই মুহূর্তে কিছু বলে নাই, কিন্তু বিএনপি একটা বড় দল বাংলাদেশে। আওয়ামী লীগ দৌড়ের উপর আছে, পালানোর উপর আছে, নিষিদ্ধ হবে কি হবে না এই টেনশনের মধ্যে আছে। বাট যখন এই ঘটনাটা ঘটবে তখন বিএনপি কিন্তু পুরোপুরি তখন মাঠে নেমে যাবে, এবং তখন বিএনপি সমমনা দলগুলো থেকে শুরু করে বাংলাদেশের সচেতন জনগণ থেকে শুরু করে বাংলাদেশের সত্যিকার অর্থে বুদ্ধিজীবী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, এবং সর্বোপরি এই দেশের আমি মনে করি সেনাবাহিনীর সদস্যবৃন্দ যারা রাষ্ট্রকে অক্লান্ত পরিশ্রম করে দিনে রাতে আপনার পাহারা দিচ্ছে, বিজিবি থেকে শুরু করে প্রত্যেকটা হ্যান্ডস আমার মনে হয় এই ব্যাপারে কথা বলবে। কারণ আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব আরেকখানে চলে গেলে আমার যে অস্তিত্ব থাকবে না, এটা বোধহয় একজন পাগলও বুঝে।
তো সেই কারণে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, জনগণের সরকারকে- মতামতের কথা বলছিলেন, জনগণের মতামত সরকার কিভাবে নেবে? সরকারের যদি মনে হয় যে হ্যাঁ সরকার এটা করতে চায়, সরকার কোনো দলগুলোর সঙ্গে বসে যদি সুরাহা করতে না পারে, সরকারের করার ইচ্ছা থাকলে, সরকার যদি মনে করে আমি করবই, তাহলে জনগণের নির্বাচন দিয়ে দিক, জনগণের সামনে নির্বাচনটা দিয়ে দিক। নির্বাচন দিলেই তো বোঝা যাবে যে জনগণ এটা চায় কি চায় না। সেটার জন্য তো আপনার গণনির্বাচন, যেহেতু মানে সরকার নাই, কোনো জনগণের প্রতিনিধি নাই, অতএব যদি ইলেকশনের আগে এটা করতে চায় তাহলে গণপ্রতিনিধিহীন একটা দেশে এটা জনগণের কল্যাণে তার ভোটে আসতে হবে এই সাবজেক্ট নিয়ে। সেই ভোটে আসলেও শুধু হবে আমার মনে হয় না, কারণ এখানে কিন্তু আইনের অনেক ব্যত্যয় আছে। কারণ বাংলাদেশ এখন এমন একটা জায়গায় যেখানে স্পিকার নাই, যেটা আপনার যে সরকারি থাকুক, অনির্বাচিতই থাকুক, তারপরও স্পিকার কিন্তু থাকে। এবং বাংলাদেশের মহামান্যকে নিয়ে অনেক রকম সমস্যা আছে বাংলাদেশে। এই এতগুলো সমস্যা নিয়ে আমার মনে হয় না যে তারা এটাও করা তাদের জন্য এত সহজ হবে। তো অতএব আমি মনে করি যে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে বাংলাদেশের জনগণের নির্বাচনটাকে তড়িৎ করুক, নির্বাচনটা হোক, নির্বাচিত সরকার কি করবে এবং কার লাগবে না সেটা তখন বুঝবে। নির্বাচিত সরকার ছাড়া তো বড় বড় কোনো কাজই করা সম্ভব না, কোনো কাজই করা ওরকম সম্ভব না। গতানুগতিক দেশ যেভাবে চলছে ওইভাবেই চলবে, কোনো ডিসিশন নেওয়ার দায়িত্ব তাদের না। শহীদ ভাই, আপনার কাছে যেতে চাই। এক ধরনের বিতর্ক চলছে, এই সিদ্ধান্তটা এখনো আসলে নেওয়া হয়নি, সরকার ঘোষণা করেছে। মানে এতে দেশের কি লাভ বা কি ক্ষতি হচ্ছে, আপনার পর্যবেক্ষণ কি? তো ধন্যবাদ প্রথমে আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভির দর্শকদেরকে, আমার সহ আলোচক মনিয়াপাকে। তো মনিয়াপা বলছিলেন যে বিষয়টি নিয়ে আলোচনা, দেখুন তো আমি বিষয়টি একটু ভিন্নভাবে বলতে চাই। সেটি হচ্ছে যে এবারের 24-এর যে গণ অভ্যুত্থান, যে বিপ্লবটি হয়েছে, এটি আমি বলবো যে এদেশে বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব হয়েছে এবং একই সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে। তো সেই জায়গায় এই বিপ্লবের পরে আমরা যদি বলি বিপ্লব, যদি বলি গণ অভ্যুত্থান, যাই বলি, যে সরকারটি গঠন হয়েছে বিপ্লব পরবর্তী, সেই সরকারটির কার্যকাল নিয়ে কিন্তু স্পষ্ট হয় নাই যে তাদের কার্যকাল কতদিনের। তো তারাই বলেছে তারা আগামী ডিসেম্বর অথবা জুনের মধ্যে একটা নির্বাচন দিতে চায়। এর মানে তারা স্বীকার করে নিয়েছে তাদের সময় অত্যন্ত স্বল্প সময়ের একটি সর্বোচ্চ 23 মাসের সময়সীমা। তো এই 23 মাসের সময়সীমার মধ্যে সে যে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে, প্রথম হচ্ছে যে আপনি বললেন যে কন্টেইনার টার্মিনাল যেটা, তো সেইটা নিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা কি তাদের মৌলিক কাজ, নাকি তাদের একটি নির্বাচনের জন্য একটি পরিবেশ তৈরি করা, একটি সংস্কারের যে রূপরেখা তারা দিয়েছে সেই অনুযায়ী সংস্কার করে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন করা। এরপরে আরেকটি বড় বিষয় আসছে, যেটি বলছেন যে রাখাইনদের মানবিক করিডোরের নামে যে করিডোরের সিদ্ধান্ত নিয়েছে, এটি আমি মনে করি যে এই বড় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এদেশের বাংলাদেশের মূল স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো, যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। যদিও ফ্যাসিবাদী সরকার যারা ছিল তারা পালিয়ে গিয়েছে, এখন যারা এদেশের বড় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী সহ আরও যে দলগুলো আছে, তাদের প্রতিনিধিদের সাথে এই বিষয়গুলো নিয়ে বসা দরকার ছিল, যে যদি কোনো এরকম মানবিক সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে এদেশের জনগণ কি মনে করে। এদেশের জনগণ বলতে যারা জনগণের প্রতিনিধিত্ব করে, যে রাজনৈতিক দলগুলো, তাদের সাথে বসে একটা সিদ্ধান্ত নিলে আমার মনে হয় ভালো হতো। সেই জায়গায় তারা যাননি, তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। এখন তারা পরিষ্কার করে না যে তাদের ক্ষমতা, তারা যেই স্বল্প সময়ের জন্য আসছেন, এই স্বল্প সময়ের মধ্যে কি এই কাজগুলো করা সম্ভব কিনা আপনি যদি দেখেন, সেটি সম্ভব না। তো সেই কাজগুলো করতে গিয়ে এখন আমার তো মনে হয় যে বাংলাদেশে একটা লেজে গোবরে অবস্থা। আমি আজকে রাস্তার যে অবস্থা দেখলাম, যে 4-5টা গ্রুপের যে বড় বড় আন্দোলন তৈরি হয়েছে, একদিকে পলিটেকনিক ছাত্রদের একটি আন্দোলন, আর একদিকে সাম্য হত্যাকারীদের অবিলম্বে বিচার আওতায় আনার জন্য আরেকটি আন্দোলন শাহবাগে অবস্থান করছে। এরপরে দেখলাম যে যাদের চাকরিচ্যুত সেনাবাহিনীর আর একটা আন্দোলন, আর একদিকে সিটি কর্পোরেশনের যে মেয়র, যাকে আদালত থেকে যার ব্যাপারে প্রজ্ঞাপন আসছে, তার শপথ দেওয়ার জন্য, তাকে দায়িত্ব দেওয়ার জন্য আরেকটি আন্দোলন। এর মানে হচ্ছে যে চারিদিক থেকে একটা অস্থির অবস্থা তৈরি করা হচ্ছে। তো এই অস্থির অবস্থাগুলো তৈরি করার
পিছনে কারা কাজ করছে, কেন হচ্ছে, এই অস্থিরতা দূর করবেন সরকার, নাকি এই যে কাজগুলো নিয়েছেন সেগুলো করবেন তারা? তো এখন এটি কি, এই কাজগুলো অনেকে হয়তো বলবেন যে প্যারালালি সব কাজগুলো করা সম্ভব। আমার কাছে মনে হয় যে এই সব কাজগুলো করা সম্ভব না। আসলে তারা তাদের যে সাধ্যের মধ্যে যে কাজগুলো ছিল তার বাইরেও তারা কিছু কাজ হাতে নিয়ে নিয়েছে, যেগুলো তাদের দ্বারা বাস্তবায়ন সম্ভব না, এবং এগুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নের মোকাবেলা তাদেরকে করতে হবে। তো এখন এই জন্য আমি বলবো যে সরকারে যারা রয়েছেন তাদের উচিত জনগণের পারসেপশন বোঝা, রাজনৈতিক দলগুলোর পারসেপশন বোঝা, তাদের সাথে আলাপ করে এরপরে সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য যুক্তিযুক্ত এবং তাদের জন্য ভালো হবে এটি যদি করেন তারা। মনে হয় আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেশে আমরা দেখেছি যে দুটি উদ্দেশ্যকে সামনে রেখে এই বিদেশি কোম্পানিকে আহ্বান করা হয় কোম্পানি এই বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার জন্য। একটি হচ্ছে বিনিয়োগ এবং দক্ষতা বৃদ্ধি। তা আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম যে বন্দরটি, সেখানে 4টি টার্মিনাল রয়েছে এবং এই যে নিউ মোরিং টার্মিনালটি এটি সবচেয়ে বড় টার্মিনাল এবং এখানে 4টি সমুদ্রগামী জাহাজ এখানে ভিড়তে পারে। এটা খুব ভালোভাবে ফাংশন করছে। তাহলে কি উদ্দেশ্যে আসলে এই বিদেশিদেরকে দেওয়া হচ্ছে? মানে কেবল কি শুধু দক্ষতা বৃদ্ধির জন্য? দেখেন, আমার কাছে ক্লিয়ার যদি কথা বলি তাহলে অনেকগুলো প্রবলেম চলে আসে। যে কাজগুলো ওইখানে 3-4টা কাজ চলছে, যেটাকে অনেক রকম কথা বলছে। যে বাংলাদেশের যে কথাটা প্রথমবার বললাম, সার্বভৌমত্ব। আমার সার্বভৌমত্ব কিন্তু 1 ইঞ্চি মাটিও আমার সার্বভৌমত্ব। আমার কাছ থেকে যদি 1 ইঞ্চি মাটিও চলে যায় সেটাও আমার সার্বভৌমত্ব। যখন পৃথিবীর মুরলরা যখন বার্মা অ্যাক্ট বানালো, তখনই বোঝা দরকার বাংলাদেশটা এরকম যে গরিবের সুন্দরী কন্যা। সেটা হলো তার যে নেকটা আছে আপনার ইসের সাথে, বার্মার সাথে, মায়ানমারের সাথে, সেটা কিন্তু একদম লাগানো, একদম সাথে। এবং মায়ানমারের যে সমস্যাগুলো আমরা বহু বছর যাবৎ সাফার করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সাফার করতে গিয়ে উনি অত্যন্ত দূরদর্শিতার সাথে এটা মিট আপ করেছিলেন। পরবর্তী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিট আপ করেছেন। পরবর্তীতে শেখ হাসিনা মিট আপ করতে পারেন নাই। যত রকম একটা নোবেল পুরস্কারের জন্য উনি যত সমস্যা ঘাড়ে তুলে নিয়ে আসছে, এই যে আমন্ত্রণ জানিয়ে বাঘকে ঘরে তুলেছে, আপনার 12-13-14 লাখ রোহিঙ্গা চলে আসছে, সেটা নিয়ে একটা ওই চট্টগ্রাম এরিয়ায় তো এমনিই অনেক সমস্যা এইসব নিয়ে। তার উপর যখন এই সরকার এসে তো এই সাইটগুলো করার কথা না। আপনি দেখেন একটার পর একটা সমস্যা। প্রথমে বলল এই সরকার আসার পরে হঠাৎ আমরা একদিন দেখলাম CNN আপনার প্রতিবেদন দিচ্ছে, এর আগে পরে কখনোই দেয় নাই। প্রতিবেদনটা এরকম যে সেন্ট মার্টিন আপনার হুমকির সম্মুখে, এই যে সেন্ট মার্টিনের প্রবাল এইসব নিয়ে যখন এটা বললো, তার কয়েকদিনের মধ্যে সেন্ট মার্টিন কিন্তু স্টপ করে দিল, বন্ধ করে দিল জনগণের জন্য। ইভেন আপনার আত্মীয় স্বজন যারা ওইখানে স্থানীয় বাসিন্দা, তাদের যে আত্মীয় স্বজন তাদের সঙ্গে দেখা করতে যাবে, সেটারও কিন্তু চরমভাবে এম্বার্গো দেওয়া আছে। তো সেন্ট মার্টিন বন্ধ করলো, তখন আমরা কথা বললাম। তো এই সেন্ট মার্টিন বন্ধ করতে করতেই আমরা দেখলাম যে বাংলাদেশে আপনার বন্দরের এই ঘটনাটা, বন্দর কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশে টানাপোড়েন অনেক বছর যাবত চলছে, অস্থিরতা অনেক বছর চলছে। আমরা কিন্তু ফ্যাসিস্ট সরকার যখন বন্দরে, আপনার খেয়াল আছে যে আমাদের এই বন্দরটা একটাই বন্দর, আমাদের অনেক মালপত্র এসে থেমে যায় এবং এটা ছাড়ানো অনেক ঝামেলা হয়। তো তখন বলল যে পাশের দেশের যাদের ইন্ডিয়ার মাল আগে নামাবে। হ্যাঁ, এটা নিয়েই কিন্তু আমরা অনেক রকম কথা বলেছি এবং বন্দর দিতে পারে এটা নিয়ে কিন্তু অনেক রকম কথা হয়েছে। সে ফ্যাসিস্টও কিন্তু বন্দর দিতে পারে নাই। সেইখানে আজকে এই প্রশ্নটা আসলো বন্দর দেওয়ার কথা। তারপরে আপনার গেল হঠাৎ করে বলা নাই নাই, আপনার যে বলা হলো যে আপনার মানবিক করিডোর, পৃথিবীতে যত দেশে মানবিক করিডোর দেওয়া হয়েছে সেই দেশগুলোর প্রত্যেকটাই সমস্যা সংকুলে চরমভাবে তাদেরকে অনেক রকম খেসারত দিতে হয়েছে। বাংলাদেশে আবার মানবিক করিডোর কেন দিতে হলো? ওই পাশে আপনার 4-5 লাখ রোহিঙ্গা আছে যাদের খাওয়া দাওয়ার সমস্যা, সেখানে কিন্তু নদীপথে অত্যন্ত ভালো আমাদের যাচ্ছেও মালামাল, যায়ও। তো নদীপথে আপনার এটা করলেই হতো। মাঝে মাঝে ওদের কিন্তু আকাশপথেও, বিগত সরকারের সময় আকাশপথ লঙ্ঘন করতো, সেটাও আমরা দেখেছি। তো আকাশপথেও যদি একটা ব্যবস্থা করতো সেটাও একটা কথা ছিল। আপনার করিডোরটা 4-5 লাখের জন্য দেওয়া হবে, আপনার হঠাৎ জাতিসংঘ আসলো। জাতিসংঘের মহাসচিব কি বললেন? যাওয়ার সময় প্রথমেই কিন্তু উনি এই হিউম্যানিটি এটা কিন্তু টাচ করে গেলেন। টাচ করার পরেই আমরা জানতে পারলাম উনি যে হিউম্যানের কথা বললেন, পাশাপাশি বললেন যে উনি যাওয়ার পরে যে আরও
1,80,000-এর মতো রোহিঙ্গাকে নেওয়া হবে। এটা পরে প্রথমেই আপনার অবজেকশন দিলেন কে, আপনার পররাষ্ট্র উপদেষ্টা। উনি বললেন যে না, আপাতত এটা দেওয়া হবে না। এখন উনি হলেন এই সেক্টরের চিফ, উনি বলতেছেন আপাতত দেওয়া যাচ্ছে না। আর পাশাপাশি আপনার অন্যরা বলছে যে আমরা দিয়ে দিচ্ছি। তো এটা নিয়ে আলোচনা চলতে চলতে কিন্তু দেখা গেল উল্টা ওই দেশ থেকে আরও 1,00,000 রোহিঙ্গা কিন্তু ইন দ্য মিন টাইম চলে আসলো। কোথায় আমাদেরটা যাবে তা না গিয়ে ওদের দেশ থেকে আসলো। এটা কিন্তু আপনার ওই 4.5 লাখ থেকে যদি আরও 1.25 লাখ চলে আসে, তাহলে ওইখানে কিন্তু আরও কমলো। তো সেইখানে এই মানুষগুলোর জন্য আপনি করিডোর খুলে দিবেন, আপনি এদের এতগুলো সমস্যা নিলেন, আপনি করিডোর খুলে দিবেন। এই বিষয়ে আপনার মতামত কি, যে এই ধরনের একটি নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে যে রাখাইনে মানবিক করিডোর দেওয়া হবে, যেখানে একটি যুদ্ধ অবস্থা চলছে রীতিমতো মিয়ানমারে? এই ধরনের সিদ্ধান্তে বাংলাদেশকে একটি প্রক্সি ওয়ারে জড়াচ্ছে কিনা? তো দেখুন, আপনি যে বিষয়টি তুললেন সেটি হচ্ছে যে রাখাইনে মানবিক করিডোরের কথা বলা হয়েছে। তো এই বিষয়টি নিয়ে বহুত আলোচনা হয়েছে, আপনার বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন লেখালেখি হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে এটাকে তুলনা করেছেন অনেকে প্যালেস্টাইনের সাথে, যে ফিলিস্তিনিরা ইহুদিদেরকে জায়গা দিয়েছিল একসময়, তারা যখন জার্মান থেকে উচ্ছেদ হয়ে যায় তখন তাদেরকে এখানে জায়গা দিয়েছিল, প্যালেস্টাইনের মুসলমানরা তাদেরকে স্বাগত জানিয়েছিল। সেই ইহুদিরা আজকে সেই গাজাকে দখল করার জন্য তারা যেই ভূখণ্ডে ছিল এখন সেটার পরিধি বৃদ্ধি করবার জন্য গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তো সেই অবস্থাটি অনেকে স্মরণ করেন যে আমরা কি খাল কেটে কুমির আনতেছি কিনা। তো এর আগে দেখেন, মানবিক করিডোর দেওয়ার আগেই আমাদের দেশে প্রায় 8 থেকে 10 লাখ রোহিঙ্গা আমাদের দেশে ইতিমধ্যে প্রবেশ করেছে। তো যেই কথাটি বললেন মনিয়াপা, যে এই জাতিসংঘের দূত যখন আসলেন, জাতিসংঘ মহাসচিব, তিনি এসে শেষে যে কথাটি বলেছিলেন, তো সেইখানে একটি বিষয় বোধহয় অস্পষ্ট রয়েছে। তো সেইখানে বলা হয়েছিল যে আমাদের কিছু গণমাধ্যমে চলে আসছিল যে 1,30,000 অথবা 25,000 রোহিঙ্গাকে তারা ফিরিয়ে নেবে, এরকম না। এইখানে কথাটি হয়েছিল সম্ভবত যে 1,30,000 অথবা 25,000-এর যে সংখ্যাটি আসছে, তারা স্বীকার করেছে যে না, এরা আমাদের রোহিঙ্গা বার্মার নাগরিক, এরা ওইখানে গেছে, এটা স্বীকার করেছে। তারা নেয়ার কথা কিন্তু তখনও বলেনি। তো সেই বিষয়টি পরে পরিষ্কার করা হয়েছে। তো এখন সেইখানে আমাদের কাজ ছিল, যে এই সরকারের কাজ ছিল রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক আদালত সহ যারা এই জাতিসংঘের যারা এই বিষয়টি ডিল করেন তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে, প্রতিবেশী রাষ্ট্র যারা আছে তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে কিভাবে আমাদের দেশ থেকে এই বড় একটি বার্ডেন আমাদের দেশে, এটিকে বার্মাতে মায়ানমারে ফিরিয়ে নেয়ার ব্যাপারে কথা বলা দরকার ছিল। এখন সেইখানে সেটি না করে ওইখানে মায়ানমারে যে একটা যুদ্ধ অবস্থা চলতেছে সেখানে একটা মানবিক করিডোর দেওয়ার কথা বলে সুবিধাটা কাদের করে দিচ্ছেন, এটা পরিষ্কার করা দরকার ছিল। যে না, সেখানে যারা বন্দী আছে এখন, সেখানে যাদের কাছে খাবার সাপ্লাই বন্ধ হয়ে গেছে, তাদেরকে খাবার দেওয়ার জন্য আমরা এই মানবিক করিডোরে দিচ্ছি। কিন্তু সেখান দিয়ে মানবিক করিডোরের বিভিন্ন অর্থ হতে পারে, এবং সেখান দিয়ে যদি আমাদের মায়ানমারের সেনা যাতায়াত করে, তাহলে আমাদের যে পার্বত্য অঞ্চলটি, যেটি নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, আমরা দীর্ঘদিন থেকে জানি যে এই পার্বত্য অঞ্চলে আলাদা একটি খ্রিস্টান স্টেট কায়েম করার জন্য এই যে ষড়যন্ত্র, এরপরে এটা কি তারই পার্ট কিনা, এই বিষয়টি কিন্তু মানুষের মনে একটা সন্দেহ দানা বাঁধছে। মিয়ানমারের সেনাবাহিনী নাকি অলমোস্ট ওই এখানকার ভূমি, মানে আরাকানের বেশিরভাগ নিয়ন্ত্রণ আরাকান আর্মির, তাদের একটি মুভমেন্ট, কোনটা বলছিলেন আপনি? আরাকান আমি যেটা বলছি যে না, আরাকান আর্মি এখান দিয়ে যে চলাফেরা করবে, এখন সেই আরাকান আর্মিকে চলার করিডোর তৈরি করে দিয়ে আমাদের যে সন্দেহটা আগে ছিল সেই সন্দেহকে আরও ঘনীভূত করছে কিনা, এই বিষয়টি নিয়ে অনেক শঙ্কা আমাদের মধ্যে রয়েছে। সুতরাং সেই বিষয়টি পরিষ্কার করা দরকার ছিল দেশ এবং জাতির সামনে। এই মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে সেই বিষয়টি পরিষ্কার করেননি সরকার। তো এটি তো একটি, যে আমরা যেটি বলে যে এই সরকার এদের ম্যান্ডেটের একটা বিষয় আছে, যে এরা কতদিনের জন্য আসছে, এরা একটি অন্তর্বর্তীকালীন সরকার। আমি যদি বলি এই বিষয়টাও তাদের পরিষ্কার করা দরকার ছিল, যে তারা যদি বলতো ক্ষমতায় আসবার পরে, তারা এই কাজগুলো করবার আগে, যে না হ্যাঁ আমাদের একটা বিপ্লবের মধ্যে দিয়ে আসছে, আমাদের ক্ষমতা এতদিন আমরা রাষ্ট্র পরিচালনা করব, এটি কিন্তু তারা দাবি করেন নাই। তো যেহেতু তারাই বলছে যে আমাদের সময় খুব স্বল্প,
এখন তারা নিজেরাই যদি স্বল্প সময়ের কথা বলার পরে আবার বড় বড় কাজ নেন, যেটি তাদের টেনিউরের মধ্যে এই স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব নয়, তাহলে সেই জায়গায় তো প্রশ্ন থেকেই যায়। সুতরাং এটি একটি স্পর্শকাতর বিষয়, এই মানবিক করিডোর, রোহিঙ্গা এবং আমাদের যে পার্বত্য এলাকা। সুতরাং সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে এদেশের কনসেনসাস দরকার, সাধারণ মানুষের। না, কিন্তু যে বললেন যে রেগুলার ওয়ার্কের বাইরে তারা আসলে সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু এই গভর্নমেন্ট আপনিই বলছিলেন যে এটা বিপ্লবের মাধ্যমে এসছে, অন্যান্য ট্রেডিশনাল যে তত্ত্বাবধায়ক সরকার তার মতো করে না। আমি সেই ক্ষেত্রে কি তাদের কিছু এখতিয়ার নেই সিদ্ধান্ত নেওয়ার? আমি এখতিয়ারের বিষয় যাওয়ার আগে আইনগত সেই বিষয়টা তাদের নেই না, তাদের পরিষ্কার করা উচিত ছিল যে তারা বলেছিল যে আমরা অল্প সময়ের জন্য এটা নির্বাচন দিয়ে চলে যাওয়ার জন্য, সেই কথাটা তারা বলেছিল। তারা যদি তখন বলতো যে না, এদেশে একটি বিপ্লবের মধ্য দিয়ে আসছে একটি বিপ্লবী সরকার, সেই দাবি কিন্তু তারা করে নাই। বিপ্লবী সরকারের যে চরিত্র, সেই চরিত্র কিন্তু এই সরকারের মধ্যে তারা নিতে পারে নাই। তো এখন সেটি যদি তারাই না নেয়, তাহলে আমরা বিপ্লবী সরকার বলে তাদেরকে সুযোগ, তারা যেহেতু নেয় নাই, তারা এই দাবিটা করে নাই, সুতরাং এখন এই বিষয়টা পরিষ্কার করার আগে তারা এই কাজটা কিভাবে করবে, এটি হচ্ছে আমার আরেকটা প্রশ্নের জায়গা। মনে পা বিপ্লব না অভ্যুত্থান, এটা নিয়ে একটা বিতর্ক আছে। মানে এটা 5ই আগস্টে আপনি বিপ্লব বলবেন একটা অভ্যুত্থান বলবেন? এটা তো বিপ্লবের প্রশ্নই আসে না। বিপ্লব তো অনেক বড় জিনিস। বিপ্লবের কোনো বেনিফিশিয়ারি নেয় না। বিপ্লবের এরকম ভাগাভাগি করে না মন্ত্রী পরিষদ পর্যন্ত। বিপ্লব এরকম উষ্টাগত হয় না। বিপ্লবে কোনো দিন কেউ নিজেকে বলে না যে আমি বিপ্লব ঘটিয়েছি। এখন দেখেন যতটা কাদা ছোড়াছুড়ি হচ্ছে বিপ্লব নিয়ে। এবং গণ অভ্যুত্থান যেটা হয় 10 বছর, 20 বছর, 15 বছরে একটা গণ অভ্যুত্থান হয়, এটা গণ অভ্যুত্থানই বলা চলে। যেভাবে হয়েছে, সরকার একটা সময় গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাট সেটাকেও ঠিক মতো লালন করতে পারছে না তারা। গণ অভ্যুত্থানের হুমকির সম্মুখে পড়ে গেছে, মুখ থুবড়ে পড়ে গেছে। এখন যা করছে গণ অভ্যুত্থানের নায়করা, যারা নিজেকে নায়ক বলে দাবি করে, যারা মাস্টার মাইন্ড বলে, তারা লুটপাট করে চরম পর্যায়ে নিয়ে গেছে। সো এটাকে আমি অবশ্যই এই টাইপের আমি কোনোটাই দিতে চাই না। এখন তারা নিজেরা ধরো মারো কাটো খাও, এই হালুয়া রুটির ভাগাভাগির জন্যই কিন্তু আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিল, আওয়ামী সরকার আপনার হায়নায় পরিণত হয়েছিল। ঠিক একই অবস্থা আওয়ামী সরকার 15.5 বছর থেকেছে, অনেক কিছু করেছে, অনেক অন্যায় করেছে, অনেক অপকর্ম করেছে, এবং আজকে যা ঘটছে এটাও তাদের ওই বীজ থেকেই থুকা থুকা গাছে ফল ধরেছে, এগুলোই হচ্ছে। বাট ওরা তো অনেক দিনে এটা করেছে, প্রাতিষ্ঠানিকভাবে নোংরামোগুলো করেছে, প্রাতিষ্ঠানিকভাবে অপরাজনীতি করেছে। সেই অপরাজনীতির ফলাফল যারা নিজেদেরকে বলতো যে একসময় তারা ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, এখন তারা বিপ্লবী সেজেছে, অতি বিপ্লবী সেজেছে, তারা তো ধরে রাখতে পারে নাই। তারা নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে সকালে বিকালে সন্ধ্যা রাতে তাদের কাছেই, ওই আওয়ামী লীগের দূষরদের কাছে, যাদের ঘর ভর্তি করা টাকা আছে। তো আপনি এখানে আপনি বিপ্লব বা অভ্যুত্থান কোনটা বলবেন? একটা রেজিমের চেঞ্জ হয়েছে, এই যা, সেই রেজিম আবার ফিরে আসার জন্য যার পণ্যায় হামকি ধুমকি দিয়ে যাচ্ছে, এবং যারা দিনের বেলা এদের বদনাম করছে, এদেরকে নিষিদ্ধ করার চেষ্টা নিষিদ্ধ করছে। এবং এই নিষিদ্ধটাও কিন্তু একটা খেলা, বড় কোনো কিছুকে আড়াল করার জন্য এই নিষিদ্ধ খেলা চললো। আপনারা দেখেন যে যমুনার সামনে 144 ধারা জারি, 144 ধারা জারির মধ্যে আপনার মঞ্চ বানালো, যমুনাকে থ্রেট দিল, আলটিমেটাম দিল, কিভাবে সম্ভব? পাশাপাশি আপনি দেখেন 2 দিন একদিন পরে বড় কোন ইস্যু কারাল করার জন্য এই নিষিদ্ধ খেলা আপনি এই যে বড় যেটা, এই যে আপনার সঙ্গে এত বড় ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি, এর উপর তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেখানে হুমকির ভেতরে চলে গেছে, যেইখানে শুধুমাত্র আরাকানের আর্মিরা জলকেলি খেলার জন্য আপনার 10 কিলো ঢুকে পড়ছে, আপনি এটাকে কিভাবে কত সহজভাবে নেবেন? এটা অত সহজ না। একবার না, এই ঘটনার পরে বৈশাখের পরে আবার বৈশাখ থাকতে থাকতে আবারও 10 কিলো ভিতরে ঢুকেছে, বলছে এটা আত্মীয়তার খোঁজ নেওয়ার জন্য আসছে বা করার জন্য আসছে। এগুলো কিন্তু এক একটা আপনার সাইন, এই জিনিসগুলো ধরে ধরেই কিন্তু আপনার বড় বড় জায়গায় যেতে হতে পারে। এবং এই নিষিদ্ধ করার আগে আপনি দেখেন একটা দেশের সাবেক রাষ্ট্রপতি কিভাবে সে পালিয়ে যায় এবং কেউ টের পায় না, সরকারের নাকের ডগার উপর দিয়ে গেল, সরকারের পারমিশন ছাড়া। এটা হয় কিভাবে? এটা কিভাবে হলো? সরকার কিছুই জানলো না, সরকার বলছে আমি জানি না, আমি ফেরত আনতে না পারলে আমি পদত্যাগ করব। তুমি যে থাকা অবস্থায় তারা পালিয়ে গেল, এই কারণেই তো তোমার পদত্যাগ করা উচিত।
কবে কখন ফেরত আনবা, এটা লম্বা একটা শর্ত জুড়ে দেওয়া যাতে আমাকে পদত্যাগ করতে না হয়, আমি যাতে জীবনের শেষ দিন পর্যন্ত হালুয়া রুটির ভাগের মধ্যে থাকতে পারি, এটা তো হতে পারে না। তো এগুলো সবই আপনার কিন্তু ওই রাজনীতি, অপরাজনীতিকে ঢেকে দেওয়ার জন্য আরও অপরাজনীতির খেলা শুরু হয়েছে, খেলা চলছে, এবং এই সার্কাস চলতেই থাকবে। নতুন প্রত্যেক দিন ভোর আমাদের 5টা 10টা করে নতুন খেলার জন্ম দেয়। এই নতুন খেলা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমরা নিজেরাও জানি না। আগে একটা সময় ওই যে আমরা মনে করেছি যে এই রেজিমের চেঞ্জ হলে বোধহয় আমরা হাঁপ ছাড়ে বাঁচতে পারবো, আমরা কথা বলতে পারবো, আমরা অনেক কাজ করতে পারবো, এই দেশটাকে আবার সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরিয়ে দিতে পারবো। কিন্তু দেখেন, শুধু রেজিমটারই চেঞ্জ হলো, বাকি আর কিছুই হচ্ছে না। 9 মাস 10 মাস চলে গেল, 1 বছর চলেই গেল, তারপরেও কিছু হচ্ছে না। তা এই সরকার আসছেই তো ইন্টারিম গভর্নমেন্ট বলে, সে অন্তর্বর্তীকালীন সরকার, তার তো বেশি দিন থাকার কোনো রাইটস নাই। জনগণ এটা মানবে না। জনগণ যে কীভাবে রিভেঞ্জ নিতে জানে, এটা কিন্তু শেখ হাসিনার পতন দেখে আমরা শেখার হলে শিখেছি। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো, যাদের শেখার কথা তারাই শিখে নাই, তারা শিখছে না, তাদেরও একই অবস্থা হবে, এটাই তারা বুঝতে পারছে না। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে শহীদ না। ভাই সরকারের ম্যান্ডেটের কথা বলছিলেন, মানে আপনার দৃষ্টিতে সরকারের মানে কি বিষয়ে ম্যান্ডেট থাকা উচিত, মানে এর বাইরে তারা যেতে পারে না, যে এই ধরনের যে নীতিগত বড় বড় সিদ্ধান্ত স্ট্র্যাটেজিক্যাল। এই সরকারের আমি জানি না যে চিফ অ্যাডভাইজারের পিএ প্রেস সেক্রেটারি বলেছেন, যে প্রেস সেক্রেটারি সে বলেছেন যে সব ধরনের ম্যান্ডেট আছে। এই যে আমি আপনাকে বললাম যে যারা ক্ষমতায় থাকে তারা সব ভুলে যায়, চেয়ারটা ছাড়া সব ভুলে যায়, সে রীতিমতো সব ভুলে গেছে। তার কি ম্যান্ডেট আছে আর কি নাই সে তো এটাই জানে না, সে ওই জায়গায় গেল কিভাবে। এই জায়গাটায় ও বসার কোনো যোগ্যতাই তার নাই, তার ম্যান্ডেটটা কি আছে সে সেটাই জানে না। সে যদি দখলদারিত্বের কথা বলে, কোথায় ছিল তারা, সে কোথায় ছিল এই 5ই আগস্টের আগে? তার চিফ অ্যাডভাইজার সে কোথায় ছিল? আজকে সে বলতে তার সব ম্যান্ডেট আছে। সব ম্যান্ডেট তার কে দিল, কখন দিল, কিভাবে দিল? এই প্রশ্নগুলো করলে আমার মনে হয় আমাকে না ডেকে আজকে তাকেই ডাকার দরকার ছিল, এবং এই কথাটাই জিজ্ঞেস করার দরকার ছিল যে কে আপনাকে এই ম্যান্ডেটটা দিল, কখন দিল, যে আপনাকে বসাইছে সে আপনাকে কতটুকু জেনে বুঝে বসাইছে, আপনি যে এখন আছেন সেটার মধ্যে কতটা ন্যায় নীতি আছে, কতটা লিগ্যাল ইললিগ্যাল আছে। আপনি সম্পূর্ণ ইললিগ্যালের উপর দাঁড়িয়ে থেকে আপনি কাজী নজরুলের ওই লাইনের মতো যে আমি জাহান্নামের আগুনে দাঁড়িয়ে হাসি পুষ্পের হাসি, সে এই ধরনের আইন বানাচ্ছে, আর জনগণ সেই আইনগুলা মেনে নিবে। জনগণ তাদেরকে ধিক্কার দিচ্ছে। আপনি দেখেন আপনার কাছে আবার ফিরবো, শহীদ ভাইকে জানতে চাই যে এই সরকারের এই এখতিয়ারটা, সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারটা কোন কোন বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত? আপনি ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলছিলেন। হ্যাঁ, যে ম্যান্ডেটের যে বিষয়টা আসছে, আমি একটু মনিয়াপার সাথে একটু অ্যাড করে বলি যে আমাদের যে গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হলো, তো সেই সরকার গঠনের সময়টাতেই তারা যে ভুলটি করেছেন, তো সেই ভুলটি করেছেন হলো যে এদেশের, আমি আবারও বলি যে মূল স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো, তো সেইখানে সরকার গঠনের ক্ষেত্রে তারা দেখা গেছে ছাত্রদের প্রতিনিধি নিল, কিছু এনজিও কর্মী নিয়ে তারা একটা সরকার গঠন করলো। তারা এটিকে বিপ্লবী অথবা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার হিসাবে যদি গঠন করতে চাইতো, তারা যেই পরিবর্তনের কথা বলছে সেটি করবার জন্য রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে যদি প্রতিনিধি নিয়ে তারা একটি সরকার গঠন করত, তাহলে তারা দাবি করতে পারতো হ্যাঁ এটা বিপ্লবী সরকার, আমাদের ম্যান্ডেট আছে। তো এখন ম্যান্ডেটটা কাদের আছে? আপনি ধরেন যে এটা পরিবর্তন আসছে, তো পরিবর্তনটা কারা নিয়ে আসছে? পরিবর্তনটাকে শুধু ছাত্ররা নিয়ে আসছে? এই যে 15-15.5 বছরের যে আন্দোলন, আন্দোলন কি কোনো ভূমিকা রাখে না এখানে? আমরা তো জানি যে আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের আগে সেক্রেটারি ছিলাম, এখন সভাপতি, 2 টার্ম সেক্রেটারি ছিলাম, তার আগে আরও দায়িত্ব পালন করেছি। তো সাংবাদিকদের এই বিগত সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা সবসময় রাজপথে ছিলাম, সাংবাদিকদের অধিকারের ক্ষেত্রে, গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে। সেই আন্দোলনের ক্ষেত্রে আমাদের সাথে এদেশের সুশীল সমাজ, এদেশের নানা ধরনের পেশাজীবী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে। সেই আন্দোলনে কি কোনো কাজে লাগে নাই? এই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে। এখন দেশের অধিকাংশ মানুষ যেই রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত, তাদেরকে বাদ দিয়ে একটি সরকার গঠন হলো। তো সেই সরকারের ম্যান্ডেট, আপনি বলতে পারেন এই সরকারের ম্যান্ডেট থাকতো যদি সবাইকে এখানে ইনক্লুসিভলি একটি সরকার গঠন করতে পারতো, অ্যাকোমোডেট করতে পারতো, তাইলে জানি যে সেই ধরনের অফার ছিল তো
সেই ধরনের অফার কাদেরকে দিয়েছিল আমরা জানি না। সেই ধরনের অফার যদি দিয়ে পর্দার আড়ালে এরকম আলোচনা আছে? না, এটি আলোচনা আছে কিন্তু সেটি পরিষ্কার হয় নাই। এই আলোচনাটি আমাদের কাছ পর্যন্ত আমরা আসে নাই যে হ্যাঁ রাজনৈতিক দলগুলোকে তারা অফার দিয়েছে যে আসুন আমরা সবাই মিলে একটা সরকার গঠন করি, এরকম প্রকাশ্যে কোনো অফার তাদের কাছ থেকে এসছে কিনা আমি জানি না। অন্তত সেটি যদি হতো তাহলে এই সমস্যাগুলো তৈরি হতো না। এখন যেহেতু সেই কাজটি তারা করে নাই, তারা কাউকে কাউকে মাস্টারমাইন্ড বানাই দিচ্ছে ছাত্রদের ভিতর থেকে, তাদেরকে নিয়ে দল মানে রাষ্ট্রচাপ পরিচালনা করতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন তারা হচ্ছে, হোঁচট খাচ্ছে বারে বারে। তো এই কারণে এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে যে তাদের ম্যান্ডেট কতটুকু আছে। এখন জনগণ যদি তাদের সাথে না থাকে তাহলে ম্যান্ডেটটা কোথায়? জনগণকে তারা যদি সম্পৃক্ত করতে পারতো তাহলে ধরে নিতাম হ্যাঁ ম্যান্ডেট আছে। হ্যাঁ, সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের একটি জনমত তৈরি হয়েছিল, সব ধরনের ম্যান্ডেট ছিল, তো এখন সেই ম্যান্ডেটই তারা কাজে লাগাতে পারেনি। আমরা যদি বলি যে দেখেন অনেক বিপ্লব, পৃথিবীতে অনেক বিপ্লব ব্যর্থ হওয়ার ইতিহাস আছে। তো এখন আমরা যদি ধরে নেই মনিয়াপার ভাষায় এটি বিপ্লব না, আমি ধরে নিলাম যদি বিপ্লবও হয়, ধরেন এদেশে 2000 লোক জীবন দিয়েছে, 50,000 লোক আহত হয়েছে, তো সেই জায়গা থেকে একটি পরিবর্তন হয়েছে, এটিকে আমরা বিপ্লব ধরতে পারতাম যদি ওই কাজটি হতো। সেখানে কাজ হয় নাই। সুতরাং এটি যদি বিপ্লব বলে এখন যে কাজটি করতেছে তাহলে বলবো যে এটি ব্যর্থ হয়েছে। আর যদি বলে যে না গণ অভ্যুত্থান পরবর্তী এটি ইন্টারিম গভর্নমেন্ট এবং তাদের এই ম্যান্ডেট আছে, এই কাজগুলো করে তারা চলে যাবে, এই সংস্কারগুলো করবে, তারপরে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা নির্বাচন দিবে, নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে তারা এখান থেকে বিদায় নেবে। এটি হলো এখন এই বর্তমান প্রেক্ষাপটে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। সুতরাং ম্যান্ডেটের বিষয়টি এখন আর আমি মনে করি যে যেটি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসছে, তো সেখানে আমার দ্বিমতের জায়গা হলো যে ম্যান্ডেট তাদেরকে দিয়েছিলাম, সেই ম্যান্ডেট তারা কাজে লাগাতে পারে নাই। তো সে ম্যান্ডেট অনুযায়ী তাদের যে কাজগুলো করা উচিত ছিল সেদিকে তারা হাঁটছে না, তারা একটু ভিন্ন পথে হাঁটছে। আমার মনে হয় এই ভিন্ন পথে হাঁটার জন্য সমস্যাগুলো তৈরি হচ্ছে। আপনি দেখুন যে কাজটি আমরা দেখেছি যে জগন্নাথের একটি আন্দোলনের পরে সেখানে জগন্নাথের এটি শিক্ষামন্ত্রীর কাজ, শিক্ষা উপদেষ্টা যিনি তিনি এটাকে ডিল করবেন, সেখানে পাঠিয়ে দেওয়া হলো তথ্য উপদেষ্টাকে। সেখানে একটা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হলো। তো এরপরে দেখলাম আবার সেটির সমাধান কিভাবে হলো। আজকে এই কাজগুলো আমার মনে হয় যে অভিজ্ঞতার যথেষ্ট অভাবের কারণে এটি হচ্ছে। সুতরাং এই দেশ পরিচালনা করবার জন্য, দেশে গণতান্ত্রিক ওয়েতে একটি নির্বাচন দেওয়ার জন্য এখন এই সরকারের কাজ হচ্ছে যে ঠিক আছে তাদের সময়, তারা বলতে পারে যে হ্যাঁ আমরা এই সময়ের মধ্যে পারতেছি না, এই সময়ের মধ্যে আমাদের সব গুছিয়ে আনতে এতটুকু সময় লাগবে, এই সংস্কারগুলো আমরা করতে চাই, সুতরাং এই সংস্কারগুলোর পরে আমরা একটি নির্বাচন দিব। সেই জায়গাটি তারা কখনো বলছে যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে, কিন্তু সেটি পরিষ্কার করে না। আমার তো মনে হয় যে রাজনৈতিক দলগুলো বিরোধ করবে না। সে যদি নিশ্চিত করে বলে যে হ্যাঁ আমি জুনেই নির্বাচন দিতে চাই, এটি পরিষ্কার করুক, রোডম্যাপ ঘোষণা করুক, যেই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে দাবি আছে, তাদের ভিতরে যে ক্ষোভ আছে, অনিশ্চয়তা আছে, সেগুলো কেটে যাবে। সুতরাং সেদিকে যাবে। আরেকটি বিষয় হলো যে তারা যদি আরেকটি কাজ করা উচিত ছিল তাদের, যে বাংলাদেশের দীর্ঘদিনের অপরাজনীতির কারণে রাজনৈতিক কালচারটা নষ্ট হয়ে গেছে। আসলে আমাদের দেশে অপরাজনীতি ছিল, পেশি শক্তির রাজনীতি ছিল। তো সেই পেশি শক্তির রাজনীতি থেকে তো আমরা এখনো বেরোইতে পারি নাই। সুতরাং সেই জায়গায় যদি তারা কোনো সংস্কার করতে যায় যে না একটি গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন করবার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে বসতো যে ঠিক আছে আপনাদের ভিতরে এই সমস্যা আছে, এগুলো আপনারা সংস্কার করুন, আমরা এই সরকারে বসে এই সংস্কারগুলো করতেছি, এরপরে আমরা একটি নির্বাচন দেবো, সেই কাজটি তাদের করা উচিত ছিল। সেটি তারা সে পথে তারা আগাচ্ছে না। মনিয়াপা, সরকারের দায়িত্বের এখতিয়ার নিয়ে আপনি প্রশ্ন তুলছিলেন। সংস্কার এবং নির্বাচনের বাইরে এই সরকারের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলছিলেন। সেই সংস্কার এবং নির্বাচনের অগ্রগতি কতটুকু আপনাদের? দেখেন, সংস্কারের যদি অগ্রগতি ওরকম হতো তাহলে আপনার প্রথমেই নারী সংস্কারটাকে সামনে আনতো না। সরকার যে নির্বাচনকে ডিলে করতে চায়, নির্বাচন করার যে সরকারের ইচ্ছে নাই, এটা নারীদেরকে নিয়ে যুগে যুগে মানুষের অপরাজনীতি করেছে। এই সরকারও ওইভাবেই ছুড়ে দিল। সরকার নারীদেরকে নিয়ে যে সংস্কারের নাম দিয়েছে, যে ধরনের কথাগুলো আসছে, এটা প্রত্যেকটা নারীর, আমি একজন নারী হিসেবে বলছি, আমি নিজেও লজ্জিত বোধ করি। অনেকগুলো এখানে আছে। এবং নারীদের প্রতিনিধিত্বর মধ্যে বাংলাদেশের কত পার্সেন্ট নারী কোন লেভেলের? আপনি শুধু আপগ্রেডেড নারীগুলো, আবার স্মার্ট নারীদের দিয়ে সে কাজ করাচ্ছে, কিন্তু বাংলাদেশের নারীরা কিন্তু সাধারণ নারীরা কী চায় এবং যাকে নিয়ে কথা বলা ওই সেক্টরের নারীরা কী চায়, হ্যাঁ, তো এটা কিন্তু নাই। সরকার এটা একটা যে জানে, হুজুররা থেকে শুরু করে সাধারণ মানুষ, বুদ্ধিজীবী এবং নারীরাও
এটা নিয়ে অনেক রকম কাহিনী করবে, অনেক রকম নাটক হবে, অনেক রকম যাত্রাপালা হবে, যে কারণে সরকার এটাকে আগে থ্রো করেছে, নির্বাচন দেওয়ার ইচ্ছা নাই। তো সরকারের দেখেন যে সরকার নিজেরাও বুঝতেছে যে তাদের অবস্থা কতটুকু। আজকে দেখেন সরকারের অবস্থা এমন জায়গায় পৌঁছেছে এই ধরনের কাজগুলো করতে করতে, সংস্কারের নাম বলে যাদেরকে দিয়ে করাচ্ছে যে সংস্কার এবং বিচার কার্য শেষ না হলে নির্বাচন দিবে না, যারা বলছে তাদের অবস্থাটা দেখেন। আপনি বুতল স্লোগান দেখলেই বোঝা যায় যে কি অবস্থা। একটা ছেলে মনের দুঃখ পূরণ করার জন্য ক্ষোভে দুঃখে একটা বোতল ছুঁড়ে মেরেছে। এটা সারা বিশ্বেই হয়, বড় বড় রাজা, আপনার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীদের এইসব করে, এবং অনেক কার্টুন করে করে বিভিন্ন টেলিভিশনগুলো, বিশ্বের নামকরা টেলিভিশনগুলো দেখায়। এটা নতুন কিছু না। সেটাকে কেন্দ্র করে যা হলো এবং এরপরে যা চলছে, এই যে বুতল কাণ্ডের পরে, তো আপনি যেটা বললো যে যার সেক্টর শিক্ষাতে না পাঠায় তথ্যকে পাঠাইছে, এবং তথ্য যে হাম্বরি ভাব দেখিয়েছে, এটাও খুবই জঘন্যতর অপরাধ। তো সেই অপরাধের মধ্যে যখন একজন বোতল ছুঁড়ে মারছে, তাকে যখন আবার অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, 26 ঘন্টা তাকে না বলে, অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকা অবস্থায় তাকে ধরে নিয়ে গেল, কোথায় নিল? তাহলে আগে সরকারের সঙ্গে তফাৎটা কোথায় থাকলো এদের? কোনো আমি তফাৎ দেখছি না। আজকে আমাদের দেশে এমন অবস্থা হয়েছে যে আপনার বিমান চাকা ছাড়া বিমান চলে যায়, চাকা রেখে বিমান চলে যায়, আপনার ট্রেন বগি ফেললে চলে যায়। ঠিক তেমনি সরকারও জনগণরে রেখে পালিয়ে যায়। এক সরকার পালিয়ে গেছে, আরেক সরকারের এই অবস্থা চলতে থাকলে যে কোনো সময় আমি পালিয়ে যাওয়াটা দেখলেও অস্বাভাবিক আমার মনে হবে না। কারণ বাংলাদেশ হলো এমন যে সকল অসম্ভব সম্ভবের দেশ, এবং নেগেটিভ সেন্সে। এখন আপনি যে কথাটা বলছিলাম আমরা তখন, যে এই যে এটা বন্দর দিবে কি দিবে না, এটা আপনি বুঝবেন কিভাবে? জনগণের কিভাবে ইলেকশন করবে? আচ্ছা, জনগণের ইলেকশন বাদই দিলাম, সৈনিকেরা তো আমাদের বন্ধু, এই দেশটাকে রক্ষণাবেক্ষণের লাস্ট দিন পর্যন্ত, লাস্ট মোমেন্ট পর্যন্ত জীবন বাজি রাখে। তাদের মাধ্যমে একটা নির্বাচন দিয়ে দেন না ওইখানে, যে এই এদের এই বন্দর দেওয়া, তারপরে আপনার করিডোর দেওয়া, সেন্ট মার্টিন দেওয়া, তারপরে রোহিঙ্গা আনা, এই 4টা জিনিস কিন্তু একটা এলাকা নিয়ে, এটা কিন্তু নর্মাল কথা না। এবং তাদের আর্মিরা ঢুকে যাওয়া, তাদের লোকজন ঢুকে যাওয়া, এই জিনিসগুলো কতটুকু বাংলাদেশের জনগণ এদের সাথে কতটুকু রাজি, এটা চাইলেই আমরা কিন্তু একটা জরিপ করে ফেলতে পারি নির্বাচনের, আমরা তাদের মাধ্যমে। তো তাদের প্রতি তো আস্থা থাকার কথা প্রত্যেকের, তাদের মাধ্যমেই করুক না, দেখি আমরা কি অবস্থা হয়। শহীদ ভাই, ঐক্যমত্য কমিশন বলছে জাতীয় সনদ তৈরি করা হবে খুব শীঘ্রই। সংস্কার এবং নির্বাচন সঠিক পথে আছে কিনা, আপনার পর্যবেক্ষণ কি বা মূল্যায়ন কি? এখন জাতীয় ঐক্যমত কমিশনের যে আজকে বলেছেন সহসভাপতি আলী রিয়াজ, হ্যাঁ, দেখুন এটি তারা বলছে তাদের জায়গা থেকে, সঠিক পথে আছে কিনা নির্বাচন এবং সংস্কার, তো এটি আমরা যে আলোচনার মধ্যে দিয়ে যে জিনিসগুলো বেরিয়ে আসছে, সেখানে আমাদের তো কিছু সন্দেহের জায়গা তৈরি হয়েছে। তো সঠিক পথে যদি থাকতো, তাহলে এই যে নানা ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে, আমি তো বলবো যে এগুলো অনেকগুলো পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে কিনা এটি ভেবে দেখতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা জানি যে আমাদের দেশ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু চলছে। আওয়ামী লীগের মতো একটি দল, ফ্যাসিবাদী দল, তারা দীর্ঘ 15.5 বছর শাসন করেছে, তাদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারা কি বসে আছে? এই যে যে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এটিকে আমরা শুধু সাদা চোখে যদি দেখি তাহলে ঠিক হবে না। এর পিছনে আরও ভিতরে কি কি ষড়যন্ত্র আছে সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। সুতরাং আমরা বলবো যে এই সরকারের কাছে, যারা উপদেষ্টা পরিষদে আছেন, তাদের কাছে একটি আবেদন জানাবো, এবং দেশের একজন নাগরিক হিসাবে দিন শেষে তো আসলে এই দেশ নিয়ে, এই দেশটা তো আমাদেরকে তো কিছু ভাবনার জায়গা আমাদের আছে, কিছু পরামর্শ আমাদের আছে। তো সেই জায়গায় যে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য আমার মনে হয় যে আবারও অনুরোধ করব যে রাজনৈতিক যে বড় দলগুলো আছে, বিভিন্ন সময় আমরা মনে করি যে এই সংকটে পড়লে, দেশ যখন সংকটে পড়ে, বড় বড় সংকটে পড়ে, দেশ, আমাদের দেশের বাইরেও বিভিন্ন দেশে এটি হয় যে জাতীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে একটি জাতীয় সমাবেশ ডাকেন। তো নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাবার জন্য বলা হয়েছিল যে
সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, এটি আমরা সেনাপ্রধানের একটা বক্তব্য থেকে শুনেছিলাম। তো আমার কাছে মনে হয় যে সে ধরনের ষড়যন্ত্রের মধ্যে দেশকে ফেলানোর চেষ্টা হচ্ছে। তো সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, একই সাথে সরকারকেও দায়িত্বশীল আচরণ করতে হবে এবং তারা এই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা যদি না নেয়, এখনও যদি সহযোগিতা না চায়, তাহলে তারা যে গভীর সংকটে পড়বে। মনিয়াপা যেটা বলছে যে এক সরকার পালিয়ে গেছে, আবার আমাদের যাতে দেখতে না হয়, আমরা যে অনেক রক্ত, অনেক ঘাম, অনেক শ্রম, অনেক আহতর মধ্যে দিয়ে এই একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। তো আগে আমরা কথা বলতে পারতাম না, এখন কথা বলতে পারছি। তো আমাদের যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটি পূরণ করার দায়িত্ব তো সরকারে যারা আছেন তাদের। সুতরাং সেই প্রত্যাশার জায়গায় জনগণকে নিয়ে যেতে হবে, দেশকে নিয়ে যেতে হবে। সেইখানে যেই প্রতিবন্ধকতাগুলো আছে, আমার মনে হয় যে সেগুলো নিয়ে তারা যদি সমাধান করতে পারেন সমাধান করুন, আর না হয় এগুলো সমাধানের রাস্তা বের করুন। সেগুলো রাস্তা বের করবার জন্য এখন যারা এদেশে রাজনীতি করছেন, যারা দেশ নিয়ে ভাবেন, তাদের সাথে আলোচনা করা দরকার। মানে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই অস্থিরতা থামানো উচিত আপনি বলছেন। মনিয়াপা, আমরা আরেকটি বিষয় যাচ্ছি। নগর ভবন কেন্দ্রিক দক্ষিণ সিটি কর্পোরেশনের 4 দিন যাবত একটি আন্দোলন চলছে, ইশরাককে কেন শপথ পড়ানো হচ্ছে না এই দাবিতে। যে নির্বাচনে 2020 সালে হয়েছিল সেখানে শেখ ফজলুর তাপস উনি মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং আপনাদের দলের প্রার্থী ইশরাক হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে একটা মামলা করেছিলেন। সেই মামলার রায়ে তার পক্ষে গিয়েছে এবং নির্বাচন কমিশনও তাকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হচ্ছে। এখন তাকে শপথ পড়ানো হচ্ছে না, মানে আপনার দল বা আপনার মতামত কি, কেন শপথটা পড়ানো হচ্ছে না? দেখেন, এটাও একটা গভীর ষড়যন্ত্রের একটা অংশ। যে কারণে নির্বাচন পিছানো হচ্ছে, একই ষড়যন্ত্রের মধ্যে ইশরাককেও ব্র্যাকেট বন্দি করা হয়েছে। কারণ আপনি দেখেন, একই জায়গায় আপনার চট্টগ্রামের মেয়র শপথ নিলেন, চট্টগ্রামের মেয়র কাজ করছে এবং তাপস নির্বাচিত হয়েছেন ঠিক না, তাপসকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত হওয়ার জনগণের ভোট পাওয়ার কথা ইশরাকের, এটা এভরিবডি নোজ বাংলাদেশের। তো সেইখানে ইশরাককে কিন্তু এমনিই বলা হয়, ইশরাককে এবং তাবিদকে, যে জনগণের মেয়র, জনতার মেয়র। তো সেইখানে সে মামলাটা তো তখনই করা হয়েছিল, সেই মামলায় জিতেছে এবং গ্যাজেট হয়েছে। গ্যাজেট হওয়ার পরে নর্মাল নিয়ম অনুযায়ী সেইখানে আপনার ইলেকশনের আগ পর্যন্ত তো ওই ইলেকটেড সরকারই থাকার কথা, ইলেকটেড প্রতিনিধি থাকার কথা। সেইখানে কেন সরকার দিচ্ছে না? সরকারের এইখানে কি দূরভূষন্ধি, এটা তো বোঝাই যায়। সরকার যখন বলে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তার মানে কি স্থানীয় সরকার সারা বাংলাদেশে করবে? এরকম ইশরাকদের মতো কেউ কেউ থাকলে তো আর স্থানীয় সরকার করতে পারবে না। তারা ওই যে বিতর্কিত উত্তরের যে এজাজ মার্কা, হিজবুত তাহরির এজাজ মার্কা লোকদের বসায় ওইখানে সারা বাংলাদেশে এরকম হিজবুত তাহরি দিবে বা ওই টাইপের কাউকে দিবে, দিয়ে তারা তাদের দূরভূষন্ধিটা ফুলফিল করবে। তারা বাংলাদেশের জনগণের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, উন্নয়নের ধারাবাহিকতা, এটা তারা রাখতে চায় না। এটাই হলো আমার যেটা জিস্ট কথাটা। কারণ এইখানে আরেকটা নির্বাচন, যেটা ইশরাকের হাত দিয়ে হওয়ার কথা, আরেকটা নির্বাচন পর্যন্ত সে থাকবে। যেহেতু সে রায় পেয়েছে, তার গ্যাজেটে নাম আসছে, গ্যাজেটে নাম আসার পরে শপথ বাক্য কেন নিতে দেওয়া হবে না, এটাই তো বুঝি না। এই সরকার নাকি বিগত সরকারের মতো না, তাহলে এই সরকার তো বিগত সরকারের চেয়েও খারাপ কাজ করে অনেকখানে। বিগত সরকার তো নির্বাচনের আগে ঠেকিয়ে তার মাস্তান বাহিনী দিয়ে, তার প্রশাসন দিয়ে নির্বাচনে জিতিয়ে নিত তার ক্যান্ডিডেটকে। আর এই সরকার তো মামলায় জিতার পরেও, গ্যাজেট হওয়ার পরেও, বিগত ফ্যাসিস্ট কিন্তু গ্যাজেট হওয়ার পরে তাকে বাদ দেয় না, হয় দুনিয়া থেকে তুলে নিচ্ছে সেটা অন্য জিনিস, কিংবা গুম করছে সেটা অন্য জিনিস, কিন্তু ওপেন চলতেছে তাকে গ্যাজেট হওয়ার পরে শপথ নিতে দিবে না, এটা কিন্তু আমরা দেখি নাই। এই সরকারের আমল আমরা সেটাও দেখছি। কিন্তু মামলার কনভিকশন হলে তাকে আবার বরখাস্ত করা হয়েছে, সেটা এরকম নজির সঙ্গে সঙ্গে এটার জন্য দাঁড়াতে হয় না। কারণ এটা তখন বলে যে আইনের শাসন, সেইখানে তো এই সরকারের সময় সাংবাদিক কথা বলতে পারছে না। সাংবাদিক কথা বললে সাংবাদিকে জ্ঞাতি গোষ্ঠী, একটা সাংবাদিক কি বললো তার জন্য 3-4টা সাংবাদিকের চাকরি চলে যাচ্ছে। সাংবাদিক আগের মতোই অবস্থায় আছে, তাদেরকে আপনার ট্রমাটাইজ করা হয়েছে, পুলিশকে ট্রমাটাইজ করা হয়েছে। কারণ 9 মাস আগে যা হবার হয়ে গেছে, এখন যে পুলিশরা আমাদের জন্য কাজ করবে তাদেরকে কিন্তু আপনার ওই ট্রমা থেকে বের করে আনতে হবে। তাদেরকে কিন্তু বুঝাতে হবে তোমার এই জায়গায় তোমার ক্ষমতা আছে, তুমি জনগণের সেবক,
তুমি ক্ষমতাটা অ্যাপ্লাই করতে পারো জনগণের 10টা জনগণের সুবিধার জন্য একটা জনগণকে তুমি এইখানে আটকাতে পারো, বাট তুমি এটা করতে পারো না, সেটা কিন্তু বোঝায় নাই। তারা এই সব জায়গায় বিশৃঙ্খল লাগিয়ে রেখেছে যাতে বলতে পারে যে নির্বাচনের জন্য তো ফিল্ডটাই রেডি না। শহীদ ভাই, এই নির্বাচনগুলো বিএনপি প্রশ্নবিদ্ধ বলেছিল যে মেয়র নির্বাচন ঘোষণা করা হয়েছে আদালতের রায়ের মাধ্যমে। আদালতের রায়ের মাধ্যমে যে মেয়র নির্বাচনের ঘোষণার স্পিডটাকে আপনি কীভাবে দেখেন, মানে এই প্র্যাকটিসটা কীভাবে দেখেন? দেখুন, এখন এই বিষয় নিয়ে মনিয়াপা বললেন, আমি এখানে দ্বিমত করবার সুযোগ কম, তারপরেও একটু বলি যে যেহেতু মানে রিকাউন্টিংয়ে কিন্তু বিএনপি করছে না, বিষয় ওরকম না। রিকাউন্টিং এর বিষয় তো এখানে নাই। যে নির্বাচনটি হয়েছে 2020 সালে, সেই নির্বাচনটি একটা পর্যায়ে এসে আমাদের প্রার্থীরা, বিএনপির প্রার্থী যারা প্রার্থী ছিলেন তারা বয়কট করেছেন। তো এখন বয়কট করার পরে এরপরে যে প্রার্থীদেরকে ঘোষণা করা হয়েছে, যারা মেয়র হয়েছেন এই 24 জুলাই বিপ্লবের পরে, তারা পালিয়ে গিয়েছেন। তো এখন একটি কথা যেটি প্রচলিত আছে, এটি সত্য যে যারা জনতার মেয়র, যারা সেই সময় প্রার্থী ছিলেন, আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণে ছিলেন ইশরাক এবং উত্তরে দাবিদাওয়াল ছিলেন, যদি নিরপেক্ষ ভোট হতো তাহলে আমরা এদেরকেই, এবং নিরপেক্ষভাবে কাউন্টিং হতো তাহলে এদেরকে আমরা মেয়র হিসেবে দেখতাম তখন। তো সেটি হয় নাই। এখন এই জায়গায় আমরা যদি আইনগত দিক থেকে দেখি তাহলে তো তাদেরকে কি বলে, আমরা এই গেজেট হওয়ার পরেই তাদেরকে শপথ দিয়ে দায়িত্ব হস্তান্তর করা উচিত ছিল তাদের কাছে, কারণ এটি আইনের বাধ্যবাধকতাও তো আছে, সেই জায়গাটিতে দেখা দরকার ছিল। আর যদি নীতিগতভাবে আপনি প্রশ্ন তোলেন তাহলে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের আমলে যত নির্বাচন হয়েছে কোনো নির্বাচনকে আমি বৈধতা দিতে চাই না। সেই বৈধতার প্রশ্ন যদি আসে তাহলে আমি বলবো তারা কোনো নির্বাচন করে নাই, তারা জোর করে নিয়েছে। সুতরাং এখন এই দিক থেকে এক ধরনের বৈধতা তারা পাওয়ার চেষ্টা করবে এক সময় হয়তো এইটা নিয়ে আইনগত দিক থেকে। তো আমার মনে হয় যে যেহেতু আইনগত দিক থেকে এটা হয়েছে, নীতিগত জায়গা থেকে আমাদের প্রশ্ন থাকলেও এখন আমার মনে হয় যে আইনগত জায়গায় যেই সিদ্ধান্তটা দিয়েছে আইন মানা। এখন তো আমি আরেকটি কথা বলতে হয় এখানে, যে এই সরকার তো প্রথম দিকে প্রশ্ন আসছিল যে এই সংবিধানের মধ্যে দিয়ে কি দেশ চালাবে, তখন তারা এর বাইরে যায় নাই। তখন যদি বলতো যে না, এই সংবিধানকে আমরা মানি না, আমরা নতুন সংবিধান করবো, একটা প্রোক্লামেশন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব, তাইলে এই প্রশ্নগুলো আসতো না। এখন সংবিধানের মধ্যে থেকে আপনি সংবিধান বিরোধিতা করবেন কিভাবে? আপনি তো নিজেই তো এই সমস্যাটা তৈরি করছেন। সুতরাং এই সমস্যা তৈরি করে এই দায়িত্ব আরেকজনের ঘাড়ে দিতে পারবেন না, আপনাকে নিতে হবে। সুতরাং যেহেতু আইনকে আমরা সংবিধানের ভিতরে যে আইন আছে সেটা দিয়ে এখন যেহেতু রাষ্ট্র পরিচালনা করছে এই সরকার, বলা হয়েছে যে আমাদের মহামান্যকে নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল, নানা দাবি ছিল, সেইগুলো তাকে সেখানে টিকিয়ে রেখে এখন আপনি সেটা তো বিরোধিতা করতে পারবেন না। সুতরাং এখন যেটা হয়েছে যে দায়িত্বটা অবিলম্বে দিয়ে দিলে যেই একটা অস্থিরতা তৈরি হয়েছে সেটি আপাতত বন্ধ হবে আমার কাছে মনে হয়। এরপরে আইনগত জায়গায় পরে কি হবে সেটি ভবিষ্যৎ বলবে। মনিয়াপা, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করা হয়েছে একটি অধ্যাদেশের মাধ্যমে, এই নেতিবাচক কী প্রভাব পড়তে পারে? রাজস্ব তো এনবিআর তো অনেকটা না করতে করতে অনেক কাজ করতো এই দেশে, অবশ্যই এটা নেতিবাচক প্রভাব পড়বে। এবং যদি বিলুপ্তই করা হতো এটার জন্য আলোচনার দরকার ছিল। এটা একা এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার পারে না, এবং এটার জন্য ওই রাজস্ব বিভাগের সঙ্গেও কথা বলার দরকার ছিল, অন্যান্য রাজনৈতিক দলের সাথেও কথা বলার দরকার ছিল। 1 নাম্বার আমি বলেছি এটা পারে না, 2 নাম্বার করে ফেলেছে, তারপরেও তো এই কথাগুলো বলার কথা ছিল। তাহলে তো আপনার ওই যে শফিক সাহেব যে কথাটা বলছে যে আমরা সব পারি, এখন ওনারা কি পারে, এখন ওনারা কতটুকু পারে, এখন তাদের দিন তারা সবই করুক, পরে কিন্তু প্রত্যেকেরই কিন্তু আইনের আওতার মধ্যে আসতে হবে। মানে রাজস্ব আহরণের কোনো সমস্যা হতে পারে কিনা? এই রাজস্ব আহরণে তো এমনিতেই সমস্যা, রাজস্ব তো আমরা পিছিয়ে আছি অনেক, আগের চেয়ে, গতবারের চেয়ে, তার আগের বারের চেয়ে। তার উপর রাজস্ব বোর্ডটাকে আপনার বাতিল করে দিল, এটা তো কোনোভাবেই হতে পারে না। এটার বিকল্প কি? বিকল্প আপনার বের করতে হবে। তো একবার আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে, মনিয়াপা আপনাকে দিয়ে শেষ করবো। শেষ প্রশ্ন একবারে, যে নির্বাচনের দাবি আপনারা জানাচ্ছেন এবং গতকাল খুলনাতে একটি সমাবেশ ছিল, আপনাদের তারুণ্যের সমাবেশ, সেখানে আপনাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে নির্বাচনের দাবিতে যদি যমুনা ঘেরাও করা হয় সেটা হবে খুব দুঃখজনক। এটার মাধ্যমে আসলে কি ইঙ্গিত দিচ্ছে বিএনপি আসলে বড় ধরনের কর্মসূচি নিয়ে এই নির্বাচনের রোডম্যাপের দাবিতে মাঠে নামবে কিনা? বিএনপি তো বাংলাদেশের জনগণকে নিয়ে কাজ করে, গণতন্ত্র নিয়ে কাজ করে। এখন যেই হোক, সে যদি বিএনপির বাবাও হয়, সন্তানও হয়,
বিএনপিতে একই কাজ করতে হবে। এই সরকার, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছিলেন ডক্টর ইউনূসের দিকে দৃষ্টি দিয়ে যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। যে কোনোভাবেই হোক এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের কিছু করার থাকবে না। এই যে তারপরেও যদি ব্যর্থ হয়, এটা তো আমরা আসলে চাই নাই। আমরা চাইছি সরকারকে সহযোগিতা করতে, সরকারের হাতকে এখন পর্যন্ত সম্প্রসারিত সমর্থন দিয়ে করতে। যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা দিয়ে যাচ্ছি। সরকার আমাদের অনেক কিছুতে গুনছে না, মানছে না, আমাদের সঙ্গে আলোচনা করছে না, আমাদেরকে তোয়াক্কা করছে না। তো তারপরেও আমরা চাচ্ছি যে সরকারের সঙ্গে শেষ টাইমটুক পর্যন্ত আমরা ভালো ব্যবহার করতে চাই। কিন্তু সরকার যদি একদম লাস্ট নাই মানে, তাহলে তো আপনার সালাউদ্দিন ভাই যেটা বলছে সেটাই কথা, গণতন্ত্রের স্বার্থে, এটা কোনো ব্যক্তি স্বার্থে না। অশেষ ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি এবং শহীদুল ইসলাম। দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের সংলাপ প্রতিদিনের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।